আসসালামু আলাইকুম। আজকে ক্লাস শুরু করছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটা কথা ছিল। জি বলেন। ম্যাম চ্যাপ্টার 2 এর স্লাইডস গুলো দিলে একটু ভালো হতো, মানে জাস্ট রেকর্ডিংটা দেয়া হয়েছে, স্লাইডস দেয়া হয়নি। চ্যাপ্টার 2 এর স্লাইড দিব না, আমি বোধহয় ক্লাসে বলেছিলাম। চ্যাপ্টার 2 টা ছিল ওই যে ডেটার উপরে ছিল না? ইয়েস ম্যাম, ডেটার উপরেই ছিল। ওটার স্লাইড দিব না কারণ চ্যাপ্টারটা অনেক ছোট, তো ওটা আপনারা বই থেকে পড়বেন। ওকে, সো ও জি ম্যাম, থ্যাংক ইউ। নো প্রবলেম। লাস্ট ক্লাসে আমরা আইএস কার্ভটা ডিরাইভ করা দেখেছিলাম। সো আজকে আমরা হচ্ছে মানি মার্কেট এবং হচ্ছে এলএন কার্ভের ডিরাইভেশন দেখবো। সো অ্যাজ উই অলরেডি নো, এলএন কার্ভটা হচ্ছে আমাদের মানি মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই থেকে আমরা ডিরাইভ করে থাকি, এবং it actually shows the relationship or the combinations of interest rate and the level of output or income. So they actually help us to determine at the point, the equilibrium point, when the money demand equals the money supply. So actually LM curve is different combinations of interest rate levels and the output or income levels. And the equilibrium in the LM curve we derive by equating the money demand with the money supply. এলএম কার্ভটা হচ্ছে গিয়ে আমরা দুইটা স্টেপে ডিরাইভ করব, আর দুইটা স্টেপে হচ্ছে গিয়ে আমরা এলএম কার্ভটা কিভাবে ড্র করতে হয় সেটা দেখব। ফার্স্ট স্টেপে আমরা কনসিডার করব হচ্ছে মানি ডিমান্ডের সাথে ইন্টারেস্ট রেটের বা ইনকামের কি ধরনের রিলেশনশিপ আছে সেটা, এবং সেকেন্ড স্টেপে গিয়ে হচ্ছে গিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখবো যে কিভাবে মানি ডিমান্ড আর মানি সাপ্লাই আমরা হচ্ছে গিয়ে একসাথে ম্যাচ করি। আমরা জানি যে মানি সাপ্লাইটা হচ্ছে গিয়ে is totally controlled by the central bank. On the other hand, money demand is derived from the market, যেটা হচ্ছে গিয়ে হাউস হোল্ডের মানির যে ডিমান্ডটা আছে সেখান থেকে আমরা ইউজুয়ালি পেয়ে থাকি। তো আমরা অলরেডি লাস্টের চ্যাপ্টার গুলোতে যেই ডিসকাশন করেছি সেখান থেকে আমরা এইটুকু জানতে পেরেছি যে মানির ডিমান্ড বা হাউস হোল্ডরা হচ্ছে কতখানি মানি হোল্ড করবে, প্লাস হচ্ছে বিজনেস ফার্ম গুলো কতটুকু ইনভেস্টমেন্ট করবে, এই সব কিছুর সাথে ইন্টারেস্ট রেটের একটা রিলেশনশিপ আছে। সো ইন্টারেস্ট রেটের রিলেশনশিপটা কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি? আমরা জানি যে যে কোনো ইনভেস্টমেন্টেরই একটা কস্ট আছে। একই রকম ভাবে যদি আমরা মানি হোল্ড করাকে ইনভেস্টমেন্টের একটা অল্টারনেটিভ হিসেবে কনসিডার করি, তাহলে অফকোর্স হোল্ডিং দ্য মানি হ্যাজ অলসো ইটস ওন কস্ট। আমি বোধহয় লাস্ট ক্লাসে একটুখানি বলেছিলাম যে যখন আমরা মানি হোল্ড করি তখন আমরা কি করি, আমরা অন্য কোনো একটা বেস্ট অল্টারনেটিভ অপশন হচ্ছে গিয়ে ফরগো করি। ইন দিস কেস হোয়াট ইজ দ্য অপশন উই আর ফরগোয়িং? ইট ইজ অ্যাকচুয়ালি earning the interest rate if we could keep that money in bank, অথবা যদি আমরা হচ্ছে ওই মানিটা অন্য কোনো একটা প্রফিটেবল সোর্সে ইনভেস্টমেন্ট করতাম, তাহলে সেখান থেকে যে রিটার্নটা আমাদের আসতো, এই ইনকামটা হচ্ছে কি আমরা ফরগো করছি when we want to hold money. So how do actually people determine how much money they want to hold, or actually how much money they demand? আপনি যখন এটিএম থেকে টাকা উইথড্র করেন বা যখন আপনি আপনার প্যারেন্টস এর কাছ থেকে টাকা চান, তখন আপনি কি চিন্তা করে টাকাটা চান? What is in your mind when you want to ask for the like for example আপনি এক মাসের জন্য বা এক সপ্তাহের জন্য আপনি যেই টাকাটা নিচ্ছেন সেটা আপনি কিসের উপরে ডিপেন্ড করে চান? ম্যাম ইন্টারেস্ট রেট। অফ কোর্স নট। আপনি যখন আপনার প্যারেন্টস এর কাছ থেকে টাকা বলেন যে বাবা বা মা টাকা দাও, তখন কি আপনি চিন্তা করেন যে মার্কেটে ইন্টারেস্ট রেট কত? নো ম্যাম। ম্যাম কতটুকু গুডস পারচেজ করতে হবে ওইটার উপর বেস করে। আপনি চিন্তা করেন যে ফর এক্সাম্পল আপনি হয়তো বা ক্যান্টিনে খাওয়া দাওয়া করবেন, বা আপনি হয়তো বা আপনার যে যাতায়াতের জন্য যে খরচটা আছে সেটা দিবেন, প্লাস আপনার অ্যাকোমোডেশনের জন্য হয়তো বা একটা রেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে। সো আপনি এই সব কিছু একসাথে অ্যাকুমুলেট করে হিসাব করেন যে আপনার কতটুকু
টাকা লাগবে। সো আপনি যখন হচ্ছে টাকাটা চান, আপনি কিন্তু টাকাটা শুধুমাত্র কোয়ান্টিটি হিসেবে চান না। মানে এমন না যে আপনি ৫,০০০ টাকা নিচ্ছেন, কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে আপনি ৫,০০০ টাকাই চাইবেন। যদি এমন হয় যে মার্কেটে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, তখন আপনি কি বলবেন যে ৫,০০০ টাকায় আমার হচ্ছে না, দেখা যাচ্ছে যে ৫,০০০ টাকায় আমি আগে পুরো মাস চলতে পারতাম কিন্তু এখন আর চলতে পারছি না। সো নাও আই নিড টু ইনক্রিজ। সো what it indicates যে অ্যাকচুয়ালি আপনার মানি ডিমান্ডটা হচ্ছে গিয়ে মার্কেটের প্রাইস লেভেলের সাথে রিলেট করা যাচ্ছে। সো প্রাইস লেভেলের সাথে আমরা কখন রিলেট করি? when we want to know the real মানি ব্যালেন্স। ঠিক আছে, আমরা আমাদের মানি ডিমান্ডটাকে হচ্ছে গিয়ে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে ডিমান্ড ফর নমিনাল অ্যামাউন্ট, আর একটা হচ্ছে ডিমান্ড ফর রিয়েল অ্যামাউন্ট। সো আমরা যেই ব্যালেন্সটা ডিমান্ড করব সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে প্রাইস লেভেলের উপরে। এবং আমরা জানি যে যখন আমরা হচ্ছে গিয়ে নমিনাল যে ব্যালেন্সটা আছে সেটাকে প্রাইস লেভেল দিয়ে ডিভাইড করি, তখন আমরা কি পাই? তখন আমরা পাই হচ্ছে গিয়ে রিয়েল মানি ব্যালেন্সটা, অর্থাৎ ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্টের পরে যে অ্যামাউন্টটা সেটা। তাহলে যখন হাউস হোল্ডার হচ্ছে গিয়ে মানি ডিমান্ড করবে তখন তাদের মেইন টার্গেট থাকবে যে মার্কেটের প্রাইস লেভেলটা কেমন, সেই অনুযায়ী তারা হচ্ছে গিয়ে মানিটা হোল্ড করবে। সো হোল্ডিং দ্যাট থট, আমরা আসেন একটুখানি এর পরের স্লাইডটা দেখে নিই, এখানে কি কি বলা আছে। দ্য ডিমান্ড ফর মানি ইজ আ ডিমান্ড ফর রিয়েল মানি ব্যালেন্সেস। পিপল আর কনসার্ন উইথ হাউ মাচ দেয়ার মানি ক্যান বাই রাদার দ্যান দ্য নাম্বার অফ ডলার্স ইন দেয়ার পকেটস। The demand for real balances depend on, first of all, হচ্ছে গিয়ে real income. People hold money to pay for their purchases, which in turn depend on income. And the second thing is interest rate, the cost of holding the money. The higher the interest rate, the more expensive it is to hold money and less cash will be held at each level of money. তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মানি যখন আমরা হোল্ড করব অ্যাজ হাউস হোল্ড, অথবা আপনি এটা শুধুমাত্র হাউস হোল্ড না, বিজনেসের পার্সপেক্টিভেও চিন্তা করতে পারেন। বিজনেস ফার্ম যখন হচ্ছে ইনভেস্টমেন্ট করবে বা যখন হচ্ছে হাউস হোল্ডার মানি হোল্ড করবে, তখন তাদের হচ্ছে দুই ধরনের কনসিডারেশন থাকবে। একটা হচ্ছে রিয়েল ইনকাম, বিজনেস ফার্মের জন্য হচ্ছে গিয়ে যেটা তাদের নেট ইনকাম, আর আমাদের জন্য কি, আমাদের হচ্ছে গিয়ে ধরেন হাউস হোল্ড ইনকাম। এবং সেকেন্ড থিং হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট। সো রিয়েল ইনকামটা আমরা জানি যে আমাদের যখন ইনকাম লেভেল বেড়ে যাবে তখন আমরা কি করব? আমরা সাথে সাথে আমাদের মানির ডিমান্ডটাও বাড়াবো, তাই না? আমাদের যদি ইনকাম বাড়ে তাহলে আমরা চাই যে আগে যেই জিনিসটা আমরা পারচেস করতে পারছিলাম না, এখন আমাদের ইনকাম বেড়ে যাওয়ার কারণে আমরা সেটা পারচেস করতে চাইবো। অন দ্য আদার হ্যান্ড, ইন্টারেস্ট রেটের সাথে রিলেশনশিপটা কি? যখন মনে করেন যে আপনার আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংকে ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে, তখন আপনি চাইবেন যে আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্ট রেট যেহেতু বেড়ে গিয়েছে, আমার ফিউচারে ইনকামের পসিবিলিটিটাও বেড়ে গিয়েছে, সো আমি ক্যাশে না হোল্ড করে কিছু পরিমাণ টাকা হচ্ছে গিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখি। অথবা আমি অন্য কোনো একটা ফর এক্সাম্পল শর্ট টার্ম কোনো একটা ইনস্ট্রুমেন্ট পারচেজ করে রাখি, যেখান থেকে আমি হচ্ছে গিয়ে মান্থলি রিটার্ন পাবো। সো এটা আপনি কখন করবেন? যখন হচ্ছে আপনি দেখবেন যে আপনার ক্যাশ টাকা হোল্ড করার যে কস্টটা সেটা হচ্ছে গিয়ে দিনে দিনে বেড়ে যাচ্ছে। কস্টটা আপনি কিভাবে পাবেন? কস্টটা আপনি পাবেন যে অল্টারনেটিভ কোনো একটা ইনভেস্টমেন্ট যদি আপনি করতেন বা যদি ব্যাংকে আপনি টাকাটা ডিপোজিট হিসেবে রাখতেন, তাহলে সেখান থেকে আপনার ইন্টারেস্টটা কতখানি আসতো তার উপরে ডিপেন্ড করে। অ্যাজ আ রেজাল্ট, দ্য ডিমান্ড ফর মানি, যেটাকে আমরা হচ্ছে গিয়ে এল দিয়ে ডিনোট করি, ঠিক আছে, এলটাকে হচ্ছে গিয়ে আমরা ডিমান্ড ফর মানি হিসেবে ডিনোট করছি। এটাকে আমরা ইকুয়েট করতে পারি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কে ওয়াই, ওয়াইটা হচ্ছে গিয়ে আমাদের ইনকাম, মাইনাস হচ্ছে এইচ আই, আইটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট। আমরা জানি যে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে হচ্ছে গিয়ে মানি ডিমান্ড কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, পজিটিভ রিলেশনশিপ উইথ ওয়াই ইন্ডিকেটস যে যদি রিয়েল ইনকাম বাড়ে তাহলে হচ্ছে মানি ডিমান্ড বা রিয়েল মানি ডিমান্ড যেটা আছে এল, সেটাও হচ্ছে কি বেড়ে যাবে। এবং ইনকাম আর ইন্টারেস্ট রেটের রেসপন্সিভনেস টুয়ার্ডস দ্য মানি ডিমান্ড ইজ এক্সপ্রেসড বাই ইনকামের জন্য হচ্ছে গিয়ে স্মল কে আর ইন্টারেস্ট রেটের জন্য হচ্ছে গিয়ে এইচ। তাহলে এই যে দুইটা প্যারামিটার, এই দুইটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমাদের মানি ডিমান্ড কার্ভের যে স্লোপটা আছে সেটা, ঠিক আছে। এটা আমরা জাস্ট আগে থেকেই অন্যান্য যে কার্ভগুলো আমরা ডিসকাস করেছি সেখান থেকে আমরা এটা দেখে বুঝতে পারছি। এটা ডিসকাশনটা পরে জাস্ট আমরা জেনে রাখলাম যে কে আর এইচটা হচ্ছে কি আমাদের রেসপন্সিভনেস প্যারামিটার। এখন দেখেন ইন্টারেস্ট রেটের সাথে রিলেশনশিপটা হচ্ছে কি নেগেটিভ, আর ইনকামের সাথে হচ্ছে কি রিলেশনশিপটা পজিটিভ, হুইচ ইজ অলসো লজিক্যাল, তাই না? ইন্টারেস্ট রেটের সাথে হচ্ছে ডিমান্ডের অপোজিট রিলেশনশিপ, অন দ্য আদার হ্যান্ড ইনকামের সাথে হচ্ছে কি পজিটিভ রিলেশনশিপ। ইনকাম বাড়লে ডিমান্ডটা বাড়বে, আর যদি ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে হচ্ছে ডিমান্ডটা কমে যাবে।
সো সেন্সিটিভিটিটা হচ্ছে কি আমরা মেজার করছি KRH দিয়ে, এটা আমরা অলরেডি জানি। দ্য ডিমান্ড ফাংশন ফর রিয়েল ব্যালেন্সেস ইমপ্লাইজ দ্যাট ফর এ গিভেন লেভেল অফ ইনকাম দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ আ ডিক্রিজিং ফাংশন অফ আই। আমরা হচ্ছে এখানে যে স্কেজুলটা দেখতে পাচ্ছি মানি ডিমান্ড কার্ভে, সেখানে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে আছে হচ্ছে কি ডিমান্ড ফর মানি, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে ইন্টারেস্ট রেট। আমরা শুরুতেই বলেছি আমরা যে এলএম কার্ভটা ডিরাইভ করব সেখানে হচ্ছে আমরা আউটপুটের সাথে ইন্টারেস্ট রেটের একটা রিলেশনশিপ বের করার চেষ্টা করব। কারণ কি, কারণ হলো যে আমাদের আইএস কার্ভটা যেটা আমরা ডিরাইভ করেছিলাম সেটা আমরা কার সাথে কার রিলেশনশিপ দেখেছিলাম, সেখানেও কিন্তু আমরা আউটপুটের সাথে ইন্টারেস্ট রেটেরই একটা রিলেশনশিপ দেখেছিলাম। সেটা ছিল গুডস মার্কেটের জন্য, এটা হচ্ছে মানি মার্কেটের জন্য। সো আমাদের ফাইনাল যেই টার্গেটটা সেটা হলো যে গুডস মার্কেট আর মানি মার্কেট এই দুইটার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা খুঁজে বের করা। সো আমাদের ভার্টিক্যাল আর হরাইজন্টাল অ্যাক্সিসের যেই ভ্যারিয়েবল গুলো সেগুলোর মধ্যে মানে সর্ট অফ কি বলবো যে আমাদের দুটো হচ্ছে কি ম্যাচ করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ইন্টারেস্ট রেটের সাথে ডিমান্ড ফর মানির হচ্ছে গিয়ে অপোজিট রিলেশনশিপ, অ্যাজ এ রেজাল্ট আমাদের ডিমান্ড কার্ভটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং। আমরা অলরেডি জানি যে KRH টা হচ্ছে গিয়ে রেসপন্সিভনেস প্যারামিটার। অ্যাজ এ রেজাল্ট এই কার্ভের যে স্লোপটা সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে K আর H এর ভ্যালুর উপরে। অর্থাৎ যত স্টিপার হবে কার্ভটা তত কি হবে, K এর ভ্যালু হচ্ছে গিয়ে হায়ার হবে আর H এর ভ্যালুটা হচ্ছে গিয়ে লোয়ার হবে। ইট ইন্ডিকেটস যে স্মল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেটের চেঞ্জের কারণে ডিমান্ড ফর মানিটা হচ্ছে গিয়ে লার্জলি চেঞ্জ হয়ে যাবে বা ডিমান্ডের উপরে হচ্ছে গিয়ে হায়ার ইম্প্যাক্ট পড়বে। অর্থাৎ the steeper the curve is, it indicates actually that the value of K is higher or the value of H is lower. এখন যদি H এর ভ্যালুটা হচ্ছে গিয়ে একেবারে জিরোর কাছাকাছি হয় তখন কি হবে বলেন তো? আমাদের যে ডিমান্ড কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমাদের H এর ভ্যালু একেবারে জিরোর কাছাকাছি হয় তখন কি হবে? ম্যাম ইন্টারেস্ট রেটের কারণে ডিমান্ডের কোনো চেঞ্জ হবে না। অ্যাজ এ রেজাল্ট আমাদের কার্ভটা কেমন হবে? ডাউনওয়ার্ড স্লোপিং, আপওয়ার্ড স্লোপিং, কি ধরনের হবে? ম্যাম আপওয়ার্ড স্লোপিং। আপওয়ার্ড স্লোপিং হবে না, ডাউনওয়ার্ড স্লোপিং ই থাকবে কিন্তু অলমোস্ট ভার্টিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, যদি ইন্টারেস্ট রেটের কোনো ধরনের ইম্প্যাক্ট মানি ডিমান্ডের উপরে না পড়ে তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আমাদের যেই এল এর যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, মানি ডিমান্ডের যে কার্ভটা আমরা ডিরাইভ করব সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট ভার্টিক্যাল হয়ে যাবে। অর্থাৎ ইট উইল ইন্ডিকেট যে এইচ এর সাথে আর বা ইন্টারেস্ট রেটের সাথে হচ্ছে গিয়ে আমাদের এই কার্ভটার স্লোপের কোনো ধরনের কোনো রিলেশনশিপ নাই, which is expressed as a value which is almost close to zero. On the other hand, এই কার্ভটা যদি হচ্ছে কি আপনার পজিশন চেঞ্জ করতে হয় তাহলে কোথায় চেঞ্জ আসতে হবে, লেভেল অফ ইনকামে চেঞ্জ আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমাদের ইনকামের লেভেলটা হচ্ছে গিয়ে বেড়ে যায় তাহলে আমাদের যেই মানি ডিমান্ডের কার্ভটা আছে সেটা হচ্ছে গিয়ে রাইটওয়ার্ড শিফট করবে। অর্থাৎ সেম লেভেল অফ ইন্টারেস্ট রেটের এগেইনস্টে আমরা হচ্ছে গিয়ে এখন আরো বেশি পরিমাণে মানি ডিমান্ড করছি, which is indicated by the higher level of income of the households. এখানে দেখেন আমাদের দুইটা জিনিস খেয়াল করার আছে, একটা হচ্ছে যে আমাদের এল যে কার্ভটা আছে সেটার হচ্ছে গিয়ে রাইটওয়ার্ড যে শিফটটা সেটা, আরেকটা হচ্ছে গিয়ে লেফটওয়ার্ড শিফট হতে পারে। লেফটওয়ার্ড শিফট কখন হবে বলেন তো? লেফটওয়ার্ড শিফট কখন হতে পারে? লেফটওয়ার্ড শিফটটা হচ্ছে গিয়ে দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে যদি কোনো কারণে আপনার গভর্নমেন্ট মানি সাপ্লাইটা কন্ট্রোল করে, অ্যাজ এ রেজাল্ট মার্কেটে মানির সাপ্লাই কমে যায়। ঠিক আছে, সেটার সাথে কিভাবে এটা রিলেটেড সেটা আমরা একটু পরে দেখছি। হাউএভার আমরা জেনে নেই যে যদি লেফটওয়ার্ড শিফট করতে হয় তাহলে হচ্ছে গিয়ে মানি সাপ্লাইয়ের একটা এখানে ইম্প্যাক্ট পড়তে পারে। আর সেকেন্ড রিজনটা হচ্ছে গিয়ে সেম, যদি আমাদের ইনকাম বাড়লে হচ্ছে গিয়ে এটা রাইটওয়ার্ড শিফট করে, তাহলে ইনকাম কমে গেলে হচ্ছে গিয়ে আমাদের কি হবে, এই ডিমান্ডের কার্ভটা হচ্ছে গিয়ে লেফটওয়ার্ড শিফট করবে। এবং যখন হচ্ছে গিয়ে মানি ডিমান্ড বেড়ে যাচ্ছে হায়ার লেভেল অফ মানির জন্য, আমরা যদি চিন্তা করি সেম কার্ভে তাহলে কি হবে, বেশি মানি ডিমান্ডের জন্য ইন্টারেস্ট রেট কমতে হবে। আর যদি মানি ডিমান্ড কমে যায় তার মানে হলো কি ইন্টারেস্ট রেট
বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ অ্যালং দ্য কার্ভ মুভমেন্ট হচ্ছে। আর রাইটওয়ার্ড বা লেফটওয়ার্ড শিফটের জন্য হচ্ছে ইনকামের লেভেলে চেঞ্জ আসতে হবে। সেই অ্যামাউন্টটা আমরা কিভাবে ডিটারমাইন করব? আমরা হচ্ছে আমাদের রেসপন্সিভনেস প্যারামিটারকে হচ্ছে চেঞ্জ অফ ইনকাম দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ কতটুকু চেঞ্জ আসছে সেই অ্যামাউন্টটা মেজার করার জন্য, যেটা আমরা কে টাইমস হচ্ছে গিয়ে ডেল্টা ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে ইন দ্য কার্ভ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম এখানে? হচ্ছে কি একটা দেখলাম যে স্লোপটা কিসের উপরে ডিপেন্ড করে, আর আরেকটা হচ্ছে যে আমাদের যদি কার্ভটা রাইটওয়ার্ড বা লেফটওয়ার্ড শিফট করা লাগে তাহলে কন্ডিশনটা কি। ওকে, সো দিস ইজ অ্যাবাউট মানি ডিমান্ড। then we want to move to the supply of money. ফার্স্ট অফ অল আমরা জানি যে মানি সাপ্লাইটা হচ্ছে গিয়ে ইজ কন্ট্রোলড বাই সেন্ট্রাল ব্যাংক, তাই না? সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গিয়ে মানি সাপ্লাই অর্থাৎ মার্কেটে মানি কতটুকু ব্যালেন্স থাকবে সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংক ডিটারমাইন করে। সেন্ট্রাল ব্যাংক কিভাবে ডিটারমাইন করে মার্কেটে মানি সাপ্লাইটা? আমি ইন্টারেস্ট রেট চেঞ্জের হুম, ইন্টারেস্ট রেট চেঞ্জের মাধ্যমে বুঝতে পারি না, আরেকটু জোরে বলেন। ব্যাংক রেট চেঞ্জ করার কারণে। শুধুমাত্র ব্যাংক রেট চেঞ্জ করার জন্য? আচ্ছা, ব্যাংক মানি কিভাবে প্রিন্ট করে বলেন তো? হাউ ডু দে ডিসাইড যে কতটুকু মানি তারা প্রিন্ট করবে? আমি বলতে পারলাম। রিজার্ভের কথা কখনো শুনেছেন? যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ অথবা হচ্ছে গোল্ড রিজার্ভ, সেগুলোর কথা কখনো শুনেননি? শুনছি ম্যাম, শুনছি। রিজার্ভের বিপরীতে ম্যাম, রিজার্ভের বিপরীতে। আচ্ছা, রিজার্ভের বিপরীতে করে। এখন গভর্নমেন্ট কি করে? যদি সে মনে করে যে সে হচ্ছে কি মানি সাপ্লাই বাড়াবে, তাহলে কি সে মানি প্রিন্ট করা শুরু করে? নো ম্যাম। তাহলে তার নিজের কি ধরনের উপায় আছে সে যদি মানি সাপ্লাই বাড়াতে চায় মার্কেটে? ম্যাম, ট্রেজারি সিকিউরিটিজ এর মাধ্যমে। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংকিং ব্যাংকের কাছে বেশ বেশ অনেকগুলো মেজার আছে, তার মধ্যে একটা হচ্ছে যে ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল যেটা আছে সেটা বাই অ্যান্ড সেল করার থ্রুতে সে হচ্ছে কি মানি সাপ্লাইটা কন্ট্রোল করতে পারে। আর আরেকটা উপায় হচ্ছে যে সে কমার্শিয়াল ব্যাংকগুলোকে যেই রেটে হচ্ছে গিয়ে আপনার লোন দেয় সেই ব্যাংক রেটটা কন্ট্রোল করতে পারে। আরো কি করতে পারে? সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গিয়ে কমার্শিয়াল ব্যাংকগুলো তার সেন্ট্রাল ব্যাংকের কাছে যে রিজার্ভ অ্যামাউন্টটা রাখে একটা সার্টেন পার্সেন্ট অফ তাদের স্ট্যাটুটরি রিজার্ভ মেইনটেইন করতে হয়, যেটা হচ্ছে কি আপনার সেন্ট্রাল ব্যাংকের কাছে থাকে, সেই পার্সেন্টেজটা সে চাইলে বাড়াতে বা কমাতে পারে। যদি বাড়িয়ে দেয় তাহলে কি হবে? ব্যাংকগুলো রিজার্ভ কমে যাবে, ব্যাংকগুলোর হচ্ছে লোনেবল ফান্ডের সাপ্লাই কমে যাবে। অ্যাজ এ রেজাল্ট তাদের যদি লোনেবল ফান্ডের সাপ্লাই কমে যায় তাহলে হচ্ছে কি মার্কেটের মানি যে ডিমান্ডটা সেটা অটোমেটিক্যালি কমে যাবে, অর্থাৎ ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড যদি ট্রেজারি বিলের হচ্ছে কি আপনার সেল সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংক বাড়িয়ে দেয়, তাহলে কি হবে? যারা হচ্ছে হাউস হোল্ড বা যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের কাছে হচ্ছে কি ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড সিকিউরিটিটা যাবে, আর সেন্ট্রাল ব্যাংকের কাছে টাকা চলে আসবে বা মানি চলে আসবে। অ্যাজ এ রেজাল্ট মার্কেটে এগেইন মানির ফ্লো হচ্ছে গিয়ে কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড যদি ব্যাংক রেট বেড়ে যায় তাহলে কি হবে? ব্যাংক রেট বেড়ে গেলে হচ্ছে গিয়ে হায়ার ইন্টারেস্ট রেট হলে আমরা জানি যে ব্যাংকগুলো হচ্ছে গিয়ে কম পরিমাণে ফান্ড লোন করবে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে। অ্যাজ এ রেজাল্ট সেটারও হচ্ছে গিয়ে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়বে এবং মানি সাপ্লাই হচ্ছে গিয়ে মার্কেটে কমে যাবে। সো সেন্ট্রাল ব্যাংক যদি মানি সাপ্লাই কন্ট্রোল করতে চায় তাহলে তার কাছে বেশ কয়েকটা মেজার আছে। সে হচ্ছে সরাসরি গিয়ে মানি প্রিন্ট করা শুরু করে না। যদি হচ্ছে গিয়ে আপনার রিজার্ভ দ্বারা ব্যাকড না হয় তাহলে সেই প্রিন্টেড যেই মানিটা সেটা হচ্ছে গিয়ে ইজ নাথিং ডিফারেন্ট ফ্রম পিস অফ পেপার। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে ধরেন ফর এক্সাম্পল জিম্বাবুয়ের হয়েছিল। হ্যাঁ, তারপরে আরো এরকম কিছু কান্ট্রি আছে, ফর এক্সাম্পল আপনার সুদানের এই প্রবলেম হয়েছিল, ওরা হচ্ছে গিয়ে ডিনোমিনেশন চেঞ্জ করে ফেলেছে। 100,000 থেকে হচ্ছে গিয়ে তারা সেটাকে সামহাউ সেটাকে কমিয়ে তারা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল পরের 4টা বা 5টা শূন্য বাদ দিয়ে দিয়েছে। সো এই ধরনের বেশ কিছু কান্ট্রি আছে যারা হচ্ছে গিয়ে মানি প্রিন্ট করার কারণে তাদের মানির ভ্যালুটা কমে গেছে। সো এটা থেকে আমরা কি বুঝতে পারি যে শুধুমাত্র মানি প্রিন্ট করলে বা সাপ্লাই নিজের ইচ্ছা মতো সেন্ট্রাল ব্যাংক
বাড়াতে পারে না। এটা বাড়ানোর জন্য সেটাকে ভ্যালু দ্বারা ব্যাকড হতে হয়, আদারওয়াইজ ইকোনমিতে কি হবে, প্রাইস লেভেল হচ্ছে কি বেড়ে যাবে। অর্থাৎ আগে যে পরিমাণ মানির এক্সচেঞ্জে যে পরিমাণ গুডস পারচেজ করা যেত, এখন সেই পরিমাণ মানি দিয়ে আরো কম পরিমাণ গুড পারচেজ করা যাবে। অ্যাজ এ রেজাল্ট যদি সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই বাড়াতে বা কমাতে চায়, তাহলে তার জন্য বেস্ট উপায় হচ্ছে গিয়ে তার যেই ওপেন মার্কেট অপারেশন আছে বা অন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করা রাদার দ্যান প্রিন্টিং মানি। আচ্ছা, এখানে আমরা মানি ডিমান্ডের সময় যেমন হচ্ছে কি রিয়েল ব্যালেন্সটার কথা চিন্তা করছিলাম, মানি সাপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের রিয়েল ব্যালেন্সের কথা চিন্তা করতে হবে। ঠিক আছে, যদি সেন্ট্রাল ব্যাংকের মানি সাপ্লাইয়ের যে নমিনাল অ্যামাউন্টটা সেটা হচ্ছে গিয়ে এম হয়, তাহলে আমরা রিয়েল ব্যালেন্সটা কিভাবে পাবো? যদি আমরা প্রাইস লেভেল দিয়ে নমিনাল ব্যালেন্সটাকে ডিভাইড করি, তাহলে হচ্ছে কি আমরা রিয়েল ব্যালেন্সটা পাবো। সো এম যদি আমাদের মানি সাপ্লাই হয়, পি দিয়ে ডিভাইড করলে হচ্ছে কি আমরা রিয়েল ব্যালেন্সটা পাবো। এখানে আমরা ওভার বারটা কেন ব্যবহার করছি? ওভার বারটা ব্যবহার করছি তার কারণে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইকোনমিতে গিভেন অথবা প্রোভাইডেড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। অর্থাৎ এখানে হাউসহোল্ড যারা আছে তাদের এটাকে ইনফ্লুয়েন্স করার কোনো ধরনের কোনো উপায় নাই। অ্যাজ এ রেজাল্ট এম বার ডিভাইডেড বাই পি বার এটা হচ্ছে কি আমরা ধরে নিব যে ফিক্সড থাকবে। ওকে, সো ফিক্সড যদি থাকে তাহলে সেটা হাউসহোল্ডের ডিমান্ডের সাথে কোনো রকম ভাবে লিঙ্কড না, এবং এটা ওটার সাথে রিলেট করে কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। সো এম বার ডিভাইডেড বাই পি বার হচ্ছে কি আমাদের মানি সাপ্লাই, আর আমরা মানি ডিমান্ড ফাংশনটা যেটা সেটা একটুখানি আগেই ডিরাইভ করে আসছি, সেটাকে আমরা এল দিয়ে ডিনোট করছিলাম। এল দিয়ে আমরা দেখছি যে এল ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কে ওয়াই আর হচ্ছে গিয়ে মাইনাস এইচ আই, অর্থাৎ ইনকামের সাথে পজিটিভ রিলেশনশিপ আর হচ্ছে ইন্টারেস্ট রেটের সাথে নেগেটিভ রিলেশনশিপ। সো গিভেন অল দিস ইনফরমেশন, আমরা যদি চিন্তা করি যে মানি সাপ্লাইটা হচ্ছে গিয়ে ফিক্সড, তাহলে সাপ্লাই কার্ভটা কি হবে? সাপ্লাই কার্ভটা কেমন হবে? একটা ভার্টিক্যাল লাইন। সাপ্লাই কার্ভটা হচ্ছে কি ভার্টিক্যাল হবে। সো আমরা যদি এগেইন ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে ইন্টারেস্ট রেট কনসিডার করি, আর হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস এটা যেহেতু মানি সাপ্লাই, সো মানি সাপ্লাই রিয়েল ব্যালেন্সটা আমরা কনসিডার করছি হচ্ছে কি হরাইজন্টাল অ্যাক্সিসে। ইন দ্যাট কেস আমাদের যে সাপ্লাই কার্ভটা হবে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল। অন দ্য আদার হ্যান্ড আমাদের ডিমান্ড কার্ভটা ছিল হচ্ছে কি ডাউনওয়ার্ড স্লোপিং। দেখেন এখানে আমাদের দুইটা ডিমান্ড কার্ভ আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমাদের যে ফিগারটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিগারে ফার্স্ট অফ অল দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে পার্ট এ আর একটা হচ্ছে গিয়ে পার্ট বি। পার্ট এ তে হচ্ছে গিয়ে আমরা সিম্পলি ডিমান্ড আর সাপ্লাই অফ মানি যেটা হচ্ছে সেটাকে একসাথে গ্রাফে প্লেস করছি, আর রাইট হ্যান্ড সাইডের যে গ্রাফটা আছে সেটা হচ্ছে কি আমরা এলএম কার্ভটা ডিরাইভ করছি এখানে। সো ফার্স্ট অফ অল আমরা জানি যে মানি সাপ্লাই এর যে কার্ভটা সেটা হচ্ছে গিয়ে গিভেন বাই সেন্ট্রাল ব্যাংক, অ্যাজ এ রেজাল্ট দিস ইজ ভার্টিক্যাল। অন দ্য আদার হ্যান্ড ডিমান্ড কার্ভটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং, কারণ ইন্টারেস্ট রেটের সাথে হচ্ছে গিয়ে মানি ডিমান্ডের বা রিয়েল মানির যে ডিমান্ডটা আছে সেটা হচ্ছে গিয়ে নেগেটিভলি রিলেটেড। অ্যাজ এ রেজাল্ট দিস ইজ দ্য ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ। সো এই দুইটা কার্ভ ডিমান্ড আর সাপ্লাই মিলে যেখানে হচ্ছে গিয়ে আমাদের ইন্টারসেক্ট করবে সেখানে আমরা পাবো কি? সেখানে আমরা পাবো হচ্ছে কি ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইন্টারেস্ট রেট। এখন যদি আমাদের লেভেল অফ ইনকাম বেড়ে যায় তাহলে আমরা জানি যে ডিমান্ড কার্ভটা হচ্ছে গিয়ে রাইটওয়ার্ড মুভ করবে। অ্যাজ এ রেজাল্ট আমরা L1 থেকে L2 কার্ভে শিফট করতে পারবো। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিসের কারণে হচ্ছে? যদি আমাদের ইনকামের লেভেল বেড়ে যায় তাহলে। অন দ্য আদার হ্যান্ড যদি ইনকামের লেভেল কমে যেত তাহলে কি হতো? আমাদের কার্ভটা হচ্ছে গিয়ে লেফটওয়ার্ড মুভ করতো। সো যখন হচ্ছে গিয়ে আপনার মানি ডিমান্ড বাড়ছে তার সাথে হচ্ছে কি ইন্টারেস্ট রেটও বেড়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে সাপ্লাইটা হচ্ছে কি ফিক্সড, অ্যাজ এ রেজাল্ট আমরা জানি যে মানি ডিমান্ড বাড়লে যদি আমাদের সাপ্লাইটা হচ্ছে গিয়ে আপওয়ার্ড স্লোপিং না হয় তাহলে সেম লেভেল অফ রিয়েল ব্যালেন্সের এগেইনস্টে কি হবে? শুধুমাত্র ইন্টারেস্ট রেটটাই বাড়বে। এখন আমরা এই যে দুইটা লেভেল অফ ইন্টারেস্ট রেট পেলাম, হ্যাঁ, মানি ডিমান্ড আর সাপ্লাই থেকে, এই দুইটা ইন্টারেস্ট রেট লেভেলের জন্য এলএম কার্ভটাকে প্লট করব। এলএম কার্ভের আমাদের দেখেন ভার্টিক্যাল এক্সিসে কি আছে? ইন্টারেস্ট রেট আছে। সো আমাদের এখানে হচ্ছে গিয়ে একেবারে হরাইজন্টালি আমরা I2 টা নিব, আবার হরাইজন্টালি হচ্ছে গিয়ে I1 নিব, এবং এখানে আমাদের দুইটা ডিফারেন্ট লেভেল অফ ইনকাম আছে, তাই না? E1 এর জন্য হচ্ছে গিয়ে লোয়ার লেভেল অফ ইনকাম আর E2 এর জন্য হচ্ছে গিয়ে হায়ার লেভেল অফ ইনকাম। সেই দুইটা ইনকামের লেভেল হচ্ছে গিয়ে আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে প্লট করব। আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে কি আছে এলএম কার্ভে?
হরাইজন্টাল অ্যাক্সিসে আছে হচ্ছে কি ইনকাম অর আউটপুট। সো ইনকামের যে দুইটা লেভেল আছে সেই দুইটাকে আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে প্লট করলাম, করার পরে হচ্ছে কি আমরা যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করি তাহলে আমরা আমাদের এলএম কার্ভটা পেয়ে যাব। সো আপনাদের অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে এই y1 আর y2 টা আমরা কোথা থেকে আনলাম। y1 আর y2 টা হলো গিয়ে e1 আর e2 এর সাথে আমাদের রেলেভেন্ট যে ইনকাম লেভেল দুইটা ছিল সেই ইনকাম লেভেল দুইটা, ঠিক আছে। আমরা আগে যখন মানি ডিমান্ডের কার্ভটা দেখেছি তখন দেখেছি যে আমাদের L1 কার্ভটা হচ্ছে কি লোয়ার লেভেল অফ ইনকামের জন্য ছিল, আর L2 যে কার্ভটা সেটা হচ্ছে কি হায়ার লেভেল অফ ইনকামের জন্য ছিল। সো আমরা এখান থেকে হচ্ছে LM কার্ভটা ডিরাইভ করছি। LM কার্ভটা হচ্ছে কি দেখেন আপওয়ার্ড স্লোপিং। সো এটা হচ্ছে গিয়ে আমাদের LM কার্ভের ডিরাইভেশন। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন এখানে আমরা কি বলছি যে starting at y1 the corresponding demand curve for real balances is L1. Point E1 is the equilibrium point in money market. Point E1 is recorded on panel B as a point on the money market equilibrium schedule or the LM curve. So I1 or Y1 pair is a point on LM curve. At the same way, I2 and Y2 is a higher level of point in the LM curve. আমরা জানি যে এটা হচ্ছে higher level of income এর জন্য, as a result এই পয়েন্টটা হচ্ছে গিয়ে higher level in the LM curve. Okay, after that আমরা দেখছি যে the LM schedule shows all combinations of interest rates and levels of income such that the demand for real balances is equal to supply. So money market is in equilibrium. আমরা IS কার্ভ দিয়ে হচ্ছে কি গুডস মার্কেটের ইকুইলিব্রিয়ামটা ডিরাইভ করি, আর LM কার্ভ দিয়ে হচ্ছে কি আমরা পাই মানি মার্কেটের ইকুইলিব্রিয়ামের যে পয়েন্টগুলো আছে সেগুলো। অর্থাৎ ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বোঝাচ্ছি হচ্ছে যেই লেভেল অফ ইন্টারেস্ট রেট আর হচ্ছে ইনকাম গুলোকে আমরা একসাথে কম্বাইন করছি সেই পয়েন্টগুলোকে প্লট করে আমরা LM কার্ভটা ডিরাইভ করছি। The LM curve is positively sloped because an increase in the interest rate reduces the demand for real balances. To maintain the demand for real money balances equal to fixed supply, the level of income has to rise. So এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটের সাথে যে মানির ব্যালেন্সটা সেটার হচ্ছে কি নেগেটিভ রিলেশনশিপ। অন দ্য আদার হ্যান্ড আমরা জানি যে যদি আমরা ইনকামের সাথে হচ্ছে গিয়ে রিলেট করি তাহলে কি হবে, যদি আমরা হায়ার লেভেল অফ রিয়েল ব্যালেন্স মেইনটেইন করতে চাই তাহলে অবশ্যই সেটা শুড বি ব্যাকড বাই হায়ার লেভেল অফ ইনকাম। অর্থাৎ ইনকাম বাড়লেই হচ্ছে কি আমাদের যে রিয়েল ব্যালেন্সটা সেটা বাড়বে। Money market equilibrium implies that an increase in interest rate is accompanied by an increase in level of income. অর্থাৎ ইন্টারেস্ট রেট যখন হচ্ছে গিয়ে বাড়ছে তার কারণটা কি, তার কারণটা হচ্ছে গিয়ে ইনকাম বেড়ে গিয়েছে, যেহেতু আমাদের সাপ্লাইটা হচ্ছে গিয়ে ফিক্সড, ঠিক আছে, আমাদের মানি সাপ্লাইটা হচ্ছে ফিক্সড। সো যখন হচ্ছে ইনকাম বাড়বে তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে আমাদের ইন্টারেস্ট রেটও অবশ্যই তার সাথে ইনক্রিজ করবে। The LM curve can be obtained directly by combining the demand curve for real balances and the fixed supply of real balances. For money market to be in equilibrium, the supply must equal to demand. অর্থাৎ আমরা হচ্ছে কি ডিমান্ড আর সাপ্লাই এর জন্য দুইটা আলাদা আলাদা ইকুয়েশন দেখেছি। ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোনখানে হবে, যখন হচ্ছে আমাদের ডিমান্ড ইকুয়ালস টু হচ্ছে কি সাপ্লাই হবে। তাহলে আমরা জানি যে আমাদের মানি সাপ্লাই আমরা কি দিয়ে ডিরাইভ করেছিলাম, এম বার ডিভাইডেড বাই পি বার। আচ্ছা, আমাদের এটা প্রথমত হলো যে দুইটাই হচ্ছে কি ডিমান্ড আর সাপ্লাই যে অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি দুইটাই রিয়েল ব্যালেন্স, এবং সেকেন্ড থিং হলো আমরা ধরে নিচ্ছি সাপ্লাইটা হচ্ছে কি ফিক্সড। সো এম বার ডিভাইডেড বাই পি বার ইকুয়ালস টু হচ্ছে আমাদের কে ওয়াই মাইনাস এইচ আই। যদি আমরা ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইন্টারেস্ট রেটটা বের করতে চাই তাহলে আমরা শুধুমাত্র আই এর জন্য সলভ করব। অ্যাজ এ রেজাল্ট আমরা কি করছি, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। রিঅ্যারেঞ্জ করলে আমরা পেয়ে যাচ্ছি ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইন্টারেস্ট রেট ইকুয়ালস টু হচ্ছে কি 1/h টাইমস হচ্ছে ky মাইনাস m বার ডিভাইডেড বাই pr. সো এখানে দেখেন LM কার্ভের স্লোপের ব্যাপারে বলা হচ্ছে the steeper the LM curve, the greater the responsiveness of the demand for money to income as measured by K. The lower the responsiveness of the demand for money to the interest rate H. সো LM কার্ভ যত বেশি স্টিপার হবে তত সেটা কি ইন্ডিকেট করবে, সেটা ইন্ডিকেট করবে যে অল্প একটুখানি ইন্টারেস্ট রেটের চেঞ্জের কারণে আমাদের ইকুইলিব্রিয়াম লেভেলটা যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের বেশি পরিমাণে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইনকামের পরিমাণটা হচ্ছে গিয়ে বেশি করে চেঞ্জ হচ্ছে। আবার যদি হচ্ছে কি আমরা এই কার্ভটার দিকে খেয়াল করি, দাঁড়ান এটা কোথায় এলো,
এখানে দেখেন, আচ্ছা না ওটা হচ্ছে আইএস কার্ভের মধ্যে, এখানে এটা ডিসকাস করা নাই। আচ্ছা আমরা যেন কোথায় ছিলাম, আমরা হচ্ছে গিয়ে এলএম কার্ভের স্লোপে ছিলাম। সো আমরা কি দেখতে পাচ্ছি যে যত হচ্ছে কি এলএম কার্ভটা স্টিপার হবে তত কি সেটা ইন্ডিকেট করবে যে কে এর যে ইমপ্যাক্টটা অন দ্য কার্ভ ইজ হায়ার, আর হচ্ছে গিয়ে এইচ এর যে ইমপ্যাক্টটা সেটা হচ্ছে কি লোয়ার, অর্থাৎ কে এর ভ্যালু হচ্ছে কি হায়ার হবে আর এইচ এর ভ্যালুটা হচ্ছে কি স্মলার হবে। The real money supply is held constant along the LM curve. A change in the real money supply will shift the LM curve. Now, can you explain me যে কেন হচ্ছে গিয়ে মানি সাপ্লাই চেঞ্জ করলে এলএম কার্ভটা রাইটওয়ার্ড শিফট করবে? আমরা ধরে নিচ্ছি যে মানি সাপ্লাই বেড়ে যাচ্ছে, সো মানি সাপ্লাই বাড়লে এলএম কার্ভ কেন রাইটওয়ার্ড শিফট করবে? শোনা যাচ্ছে কি আমার ভয়েস? কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. আপনারা মানি ডিমান্ড, মানি সাপ্লাই এগুলো বুঝেছেন? এলএম কার্ভ কিভাবে ডিরাইভ করলাম আমরা? ওইটা তো বুঝছি ম্যাম। তাহলে এখানে আমরা কি বলছি? আমরা বলছি যে এলএম কার্ভটা অ্যালং দ্য কার্ভ মুভমেন্ট হবে কখন? অ্যালং দ্য কার্ভ মুভমেন্ট হবে কখন বলেন তো? ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে। আচ্ছা তাহলে আমরা যদি কার্ভটা মনে করি যে রাইটওয়ার্ড শিফট করছে অথবা লেফটওয়ার্ড শিফট করছে, সেটা ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে কার উপরে? মানি সাপ্লাই এর উপরে। তো আমি জানতে চাচ্ছি যে কেন মানি সাপ্লাই এর সাথে এলএম কার্ভের রাইটওয়ার্ড বা লেফটওয়ার্ড যে শিফট হচ্ছে সেটা কেন রিলেটেড? আচ্ছা প্রথমে আমাকে বলেন যে মানি সাপ্লাই যদি মার্কেটে বাড়ে তাহলে কি হবে? ইন্টারেস্ট রেট কমবে ম্যাম। ম্যাম ইন্টারেস্ট রেট কমে যাবে। ইন্টারেস্ট রেট কমে যাবে, কিন্তু তারও আগে ইন্টারেস্ট রেটটা হচ্ছে গিয়ে আমাদের কি বলবো যে সর্ট অফ প্রাইস। হ্যাঁ আমরা প্রাইসের কথা পরে চিন্তা করছি, আগে ইমিডিয়েট ইমপ্যাক্টটা চিন্তা করেন। মনে করেন যে মানি সাপ্লাই বেড়েছে মার্কেটে, তাহলে মানি সাপ্লাই বাড়লে ইমিডিয়েট ইমপ্যাক্টটা কি হবে? সবার কাছে হচ্ছে আগের চাইতে হায়ার অ্যামাউন্ট অফ রিয়েল মানি ব্যালেন্স অ্যাভেলেবল হবে, তাই তো? সো যদি আপনার ইনকামের কথা চিন্তা করেন, যদি আপনার ইনকাম বাড়তো, আপনি যেরকম বেশি পরিমাণে মানি ডিমান্ড করতেন, একই রকম ভাবে মানি সাপ্লাই যখন বাড়বে তখন কি হবে? মানি ডিমান্ড বেড়ে যাবে না? সো মানুষ আরো বেশি পরিমাণে মানি হোল্ড করবে। অ্যাজ এ রেজাল্ট সেটার ইম্প্যাক্টটা কোথায় পড়তে হবে? অবভিয়াসলি ইন্টারেস্ট রেটের উপরে পড়তে হবে, কারণ ইন্টারেস্ট রেট যদি না কমে তাহলে তো আমি আগে যে অ্যামাউন্ট অফ মানি হোল্ড করতে চাইতাম এখন তার চাইতে বেশি অ্যামাউন্ট অফ মানি হোল্ড করতে চাইবো না। সো যদি মানি সাপ্লাই বাড়ে তাহলে আমরা মানি বেশি হোল্ড করতে চাচ্ছি। বেশি হোল্ড করতে কখন যাবো? যদি আগের চাইতে আমার ইন্টারেস্ট রেটের লেভেলটা কমে যায়। তার মানে কি? তার মানে হলো যে সেম লেভেল অফ ইনকামের এগেইনস্টে বা যেটা হচ্ছে কি আমাদের Y1 ছিল সেটার এগেইনস্টে আমি কি করব? আমি এখন হচ্ছে গিয়ে লোয়ার অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেট পেমেন্ট করব। ঠিক আছে, আমার আগে যদি I1 পরিমাণ ইন্টারেস্ট পেমেন্ট করতে হতো তাহলে এখন আমাকে কতটুকু ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে? I2। এটা কখন পসিবল হবে? যখন হচ্ছে গিয়ে আমার ইনকাম বা আউটপুট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আগের চাইতে বেড়ে যাবে। সো অ্যাজ এ রেজাল্ট আমার যে কস্ট অফ হোল্ডিং দ্য মানি সেটা হচ্ছে গিয়ে কমে যাচ্ছে, অর্থাৎ সেম লেভেলের জন্য কমে যাচ্ছে। আর যদি সেটা বাড়ে তাহলে কি হবে? মনে করেন ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, তখন কি হবে? কস্ট বেড়ে যাবে, হোল্ডিং মানে কস্ট বেড়ে যাবে। ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে আমাদের ধরে নিতে হবে যে অ্যাকচুয়ালি ইনকামের লেভেলটা হচ্ছে গিয়ে আমাদের কোনো কারণে কমে যাচ্ছে, ঠিক আছে? এবং
সেটা কখন কমছে, সেটা তখনই কমছে যখন হচ্ছে কি মানি সাপ্লাইটা কমে যাচ্ছে। মানি সাপ্লাই কমে যাচ্ছে কখন, যখন হচ্ছে গিয়ে আমাদের এলএম কার্ভটা লেফটওয়ার্ড শিফট করছে। সো রাইটওয়ার্ড আর লেফটওয়ার্ড শিফটের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো একটাতে হচ্ছে যে যদি আমরা সেম ইকুইলিব্রিয়াম পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে লেফটওয়ার্ড শিফট করলে আমাকে হচ্ছে গিয়ে হায়ার অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেট পেমেন্ট করতে হবে যদি আমি সেম ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হোল্ড করতে চাই, তাই না? মনে করেন যে আমি এই সেম লাইনটা মেনটেন করতে চাই, আমার এলএম কার্ভটা হচ্ছে গিয়ে লেফটওয়ার্ড শিফট করলো। হ্যাঁ, যদি লেফটওয়ার্ড শিফট করে তাহলে দেখেন দিস ইজ আওয়ার নিউ এলএম কার্ভ। যদি আমি সেম ভার্টিক্যাল লাইনের এগেইনস্টে হচ্ছে গিয়ে পয়েন্টটা হোল্ড করতে চাই, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হোল্ড করতে চাই, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ইন্টারেস্ট রেটের লেভেলটা হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে। সো এলএম কার্ভটা হচ্ছে গিয়ে রাইটওয়ার্ড অথবা লেফটওয়ার্ড শিফট তখন করবে যখন হচ্ছে গিয়ে মার্কেটে মানি সাপ্লাইয়ে কোনো ধরনের চেঞ্জ আসবে। সো মানি সাপ্লাই যদি গভর্নমেন্ট চেঞ্জ করে তাহলে আমাদের এলএম কার্ভটা শিফট করছে। আর অ্যালং দ্য কার্ভ মুভমেন্ট কখন হচ্ছে, যখন হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটের সাথে যে রেসপন্সিভনেস প্যারামিটারটা সেটাতে কোনো ধরনের চেঞ্জ আসছে। ওকে, তাহলে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে যে আমাদের সাপ্লাইয়ের কারণে ইন্টারেস্ট রেটের উপরে ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে কি ইন্টারেস্ট রেটের কারণে অ্যালং দ্য কার্ভ মুভমেন্ট। ঠিক আছে, ইন্টারেস্ট রেটের সাথে যে রিলেশনশিপটা অ্যালং দ্য কার্ভ মুভমেন্ট সেটা কোথা থেকে আসে, সেটা আসে হচ্ছে গিয়ে রেসপন্সিভনেস প্যারামিটার থেকে। অর্থাৎ আমাদের এইচ এর যে ভ্যালুটা সেটা যদি বাড়ে বা কমে তাহলে অ্যালং দ্য কার্ভ মুভমেন্ট হবে। আর যদি কার্ভটা হচ্ছে গিয়ে লেফটওয়ার্ড বা রাইটওয়ার্ড শিফট করে, সেটা কেন হচ্ছে, সেটা হচ্ছে কি মানি সাপ্লাইয়ের যে রিয়েল ব্যালেন্সটা আছে সেটা বাড়া বা কমার কারণে। এবং যদি আমি সেম লেভেল অফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট হোল্ড করতে চাই বা ইনকাম আউটপুটের সেম পয়েন্টে যদি আমি থাকতে চাই, তাহলে হচ্ছে কি সেটার সাথে আমাকে ইন্টারেস্ট রেটটা অ্যাডজাস্ট করতে হবে। যদি এলএম কার্ভ লেফটওয়ার্ড শিফট করে তাহলে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, যদি এলএম কার্ভ হচ্ছে কি রাইটওয়ার্ড শিফট করে তাহলে হচ্ছে ইন্টারেস্ট রেট কমাতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। Okay, so this is the position of LM curve. দেখেন, if real money balance increases, the money supply curve shifts to the right to restore the equilibrium at income level Y1. The I must decrease to I2. The new equilibrium point would be E2. In panel B, the LM curve shifts to the down and to the right. At each level of income, equilibrium interest has to be lower to induce people to hold the larger real quantity of money. এখানে ইনকামের কোনো ধরনের কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে, সেম লেভেল অফ ইনকাম। এখন আসেন আমরা হচ্ছে কি আইএস আর এলএম কার্ভটাকে একসাথে করে ইকুইলিব্রিয়াম যেই ইনকাম আউটপুট এবং ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট সেটা আমরা কিভাবে ডিরাইভ করব সেটা দেখি। সো আমরা হচ্ছে গিয়ে আমাদের ডিফারেন্ট লেভেল অফ ইনকাম আউটপুট এবং ইন্টারেস্ট রেটের জন্য কি করেছি, আইএস আর এলএম কার্ভ দুইটা আলাদা আলাদা ভাবে ডিরাইভ করেছি। একটা হচ্ছে গিয়ে মানি মার্কেটের ইকুইলিব্রিয়াম ইন্ডিকেট করছে এলএম কার্ভ, আর একটা হচ্ছে গিয়ে আইএস কার্ভ যেটা হচ্ছে গুডস মার্কেটের ইকুইলিব্রিয়ামটা এক্সপ্রেস করছে। সো যদি আমরা একই সাথে হচ্ছে কি মানি মার্কেট এবং গুডস মার্কেটের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা জানতে চাই, অর্থাৎ এটাকে আমরা ইকোনমিক্সে বলি হচ্ছে গিয়ে পয়েন্ট ইটা হচ্ছে ডিনোট করছে দ্য পয়েন্ট ওয়্যার দ্য মানি মার্কেট অ্যান্ড দ্য গুডস মার্কেট আর সাইমালটেনিয়াসলি ইন দ্য ইকুইলিব্রিয়াম। সো এই পয়েন্টটা যদি আমরা ডিরাইভ করতে চাই সেটা আমরা কিভাবে পাবো, আমরা সিম্পলি হচ্ছে আইএস আর এলএম কার্ভটাকে একই সাথে প্লট করব। একই সাথে যদি প্লট করি তাহলে ডিফারেন্ট কম্বিনেশন অফ ইনকাম আউটপুট এবং ইন্টারেস্ট রেটের জন্য আমরা হচ্ছে গিয়ে একটা ইন্টারসেকশন পয়েন্ট পাবো। যেই ইন্টারসেকশন পয়েন্টটাকে আমরা গ্রাফে ই দিয়ে ডিনোট করছি এবং এই পয়েন্ট ইটা হচ্ছে গিয়ে সেই লেভেল অফ ইনকাম আউটপুট অথবা ইন্টারেস্ট রেটটা রিপ্রেজেন্ট করছে যেই ইন্টারেস্ট রেটের কারণে অথবা যেই ইনকাম এবং আউটপুটের কারণে আমাদের মানি মার্কেট এবং গুডস মার্কেট দুইটাই ইকুইলিব্রিয়াম লেভেলে থাকবে। ঠিক আছে, তাহলে the IS and LM schedules summarize the conditions that have to be satisfied for the goods and money markets in equilibrium. How are they brought into simultaneous equilibrium? First of all, আমরা হচ্ছে গিয়ে যেই দুইটা স্কেজুয়াল আলাদা আলাদা ভাবে ড্র করেছি সেভাবে যদি ড্র করি তাহলে আমরা একসাথে প্লট করলে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাবো যদি গ্রাফিক্যালি বলি। আর এটার পিছনে অ্যাসাম্পশন গুলো কি কি, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে প্রাইস লেভেল ইজ কনস্ট্যান্ট, ফার্মস উইলিং টু সাপ্লাই হোয়াট এভার অ্যামাউন্ট অফ আউটপুট ইজ ডিমান্ডেড অ্যাট দ্যাট প্রাইস লেভেল।
সো হচ্ছে গিয়ে আমরা এখানে আরেকটা জিনিস বলি নাই, আমাদের এখানে হচ্ছে গিয়ে মানি সাপ্লাই এর লেভেলটা যেটা সেটাও হচ্ছে গিয়ে ফিক্সড, অর্থাৎ মানি সাপ্লাইটা যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করছে, সো সেটা আমরা ধরে নিচ্ছি। অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে ধরে নিচ্ছি যে ফার্মগুলো হচ্ছে গিয়ে কি করছে না, শর্ট রানে তাদের যেই প্রাইসের অ্যাডজাস্টমেন্ট করছে না। How the equilibrium point can be changed? আমাদের মানি মার্কেট আর গুডস মার্কেটে হচ্ছে গিয়ে কার্ভের যেই শিফট, রাইট ওয়ার্ড বা লেফট ওয়ার্ড শিফট, এটার জন্য আমরা দুইটা আলাদা আলাদা পয়েন্ট দেখতে পেয়েছি, তাই না? আমরা এইমাত্র হচ্ছে কি মানি মার্কেটের কার্ভের যে শিফটটা সেটা এইমাত্র আমরা স্টাডি করে আসছি। সো এলএম কার্ভটা যদি রাইট ওয়ার্ড শিফট করতে হয় বা লেফট ওয়ার্ড শিফট করতে হয়, তাহলে চেঞ্জটা কোথায় আসতে হবে? মানি সাপ্লাই আর ইনকাম। মানি সাপ্লাই অথবা ইনকাম। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা হচ্ছে কি আইএস কার্ভের লেফট ওয়ার্ড বা রাইট ওয়ার্ড শিফট দেখতে চাই, তাহলে আমাদের চেঞ্জটা কোথায় আসবে? ম্যাম অটোনোমাস যে স্পেন্ডিং ওইটাতে। ভেরি গুড। অটোনোমাস যে পার্টটা আছে সেটাতে কোনো ধরনের চেঞ্জ আসতে হবে। ধরেন যদি অটোনোমাস ইনভেস্টমেন্টটা চেঞ্জ হয়, তাহলে হচ্ছে গিয়ে আমাদের আইএস কার্ভটা লেফট ওয়ার্ড অথবা রাইট ওয়ার্ড শিফট করবে। সো এখানে দেখেন আমাদের হচ্ছে গিয়ে অটোনোমাস যে ইনভেস্টমেন্ট স্পেন্ডিংটা ছিল সেটা হচ্ছে গিয়ে বেড়ে গিয়েছে, অ্যাজ এ রেজাল্ট আমাদের আইএস কার্ভটা হচ্ছে গিয়ে রাইট ওয়ার্ড মুভ করলো। রাইট ওয়ার্ড মুভ করবে কতখানি, এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে রেসপন্সিভনেস প্যারামিটারের উপরে, যেটা হচ্ছে গিয়ে আমরা আলফা জি দিয়ে ডিনোট করি ইন কেস অফ আইএস কার্ভ। সো আলফা জি টাইমস হচ্ছে গিয়ে ডেল্টা, এখানে যেহেতু ইনভেস্টমেন্ট স্পেন্ডিংটা বাড়ছে সে কারণে আমরা আই বার দিয়ে মাল্টিপ্লাই করছি। যদি অটোনোমাস স্পেন্ডিং এর অন্য কোনো পার্ট বাড়তো তাহলে আমরা সেটাকে দিয়ে ডিনোট করতাম, অর্থাৎ ডেল্টা আলফা জি টাইমস হচ্ছে গিয়ে ডেল্টা এ বার বা ডেল্টা এ, সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা মেজার করব কতখানি আইএস কার্ভ চেঞ্জ করবে। হাউএভার আইএস কার্ভটা আমাদের রাইট ওয়ার্ড যতখানি মুভ করছে ততখানি পরিমাণ কিন্তু আমাদের আউটপুটটা বাড়ছে না, ঠিক আছে? মনে আছে আমরা একদম শুরুতে বলেছিলাম যে গভর্নমেন্টের ফিসকাল পলিসিতে যখন গভর্নমেন্ট কোনো ধরনের চেঞ্জ আনে, ঠিক আছে, এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, সেটার সাথে আপনার যতটুকু হচ্ছে কি গভর্নমেন্ট ফিসকাল পলিসিতে চেঞ্জ আনে সেম ইম্প্যাক্টটুকু আউটপুটের উপরে পড়ে না। সেম ইম্প্যাক্টটুকু আউটপুটের উপরে পড়ে না কেন? তার কারণটা হচ্ছে কি আমরা এখানে ভিজুয়ালাইজ করছি, অর্থাৎ আমাদের আইএস কার্ভটা অটোনোমাস স্পেন্ডিং এর যেই ইনক্রিজটা সেটার কারণে রাইট ওয়ার্ড শিফট করেছে ঠিকই, কিন্তু পুরোপুরি কিন্তু ইন্টারেস্ট রেটের যে ইনক্রিজটা সেটাকে অফসেট করতে পারছে না। তার কারণ হলো যে আমাদের আউটপুটের যে ইনক্রিজটা সেটা হচ্ছে গিয়ে নট অ্যাজ বিগ অ্যাজ দ্য ইনক্রিজ ইন দ্য অটোনোমাস স্পেন্ডিং পার্ট। ইন্টারেস্ট রেটে এখানে কেন চেঞ্জ আসলো বলেন তো? ইন্টারেস্ট রেটে চেঞ্জ আসছে কেন? ম্যাম ডিমান্ড বাড়ার কারণে তো ম্যাম মানুষের ইনকাম অ্যাকচুয়ালি বেড়ে যাইতেছে, তো ওইটাকে ম্যাম কমানোর জন্য ইন্টারেস্ট রেটটা ইনক্রিজ এরকম কিছু। আমরা এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি পড়ার সময় কি পড়েছিলাম? যদি আপনারা চিন্তা করে দেখেন যে আমরা যখন এক্সপ্যানশনারি ফিসকাল পলিসির যে প্রবলেমগুলো সেগুলো ডিসকাস করছিলাম, তখন আমরা কি বলেছিলাম? ম্যাম ফিসক্যাল পলিসি একটু চেঞ্জ হইলে ওইটার ইম্প্যাক্টটা অনেকটা বেশি হবে। সো আমরা চ্যাপ্টারের শুরুতে একটা অ্যাসাম্পশন করেছিলাম যে ফিসকাল পলিসির যে চেঞ্জটা সেটা হচ্ছে কি আউটপুট লেভেলের উপরে পড়ে ঠিকই, কিন্তু কমপ্লিটলি পড়ে না। কমপ্লিটলি না পড়ার কারণ হলো যে গভর্নমেন্টের ফিসকাল পলিসি চেঞ্জের সাথে হচ্ছে কি ইন্টারেস্ট রেটেরও একটা রিলেশনশিপ থাকে। সো ইন্টারেস্ট রেট যদি কোনো কারণে বেড়ে যায়, ফিসকাল পলিসি চেঞ্জের কারণে মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে সেটার একটা অফসেটিং ইম্প্যাক্ট পড়ে অন দ্য লেভেল অফ ইনক্রিজড আউটপুট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে ইনকাম এবং আউটপুটও বেড়েছে, আবার কি হচ্ছে ইন্টারেস্ট রেটও বেড়েছে।
তার একটা কারণ হলো যে আমাদের এলএম কার্ভটা পজিটিভলি স্লোপ, যেহেতু আপওয়ার্ড স্লোপিং এলএম কার্ভ, সো অবশ্যই হচ্ছে কি আইএস কার্ভটা যখন রাইটওয়ার্ড শিফট করবে তখন হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেটের লেভেলটা বেড়ে যাবে। হাউএভার এই যে আউটপুটের চেঞ্জটা যেটা হচ্ছে কি আমাদের অটোনোমাস স্পেন্ডিং থেকে আসছে, এই আউটপুটের চেঞ্জটা পুরোপুরি ইন্টারেস্ট রেটকে ইনফ্লুয়েন্স করতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি এলএম কার্ভের স্লোপের উপরে। ঠিক আছে, সো এলএম কার্ভ যদি হচ্ছে কি আপনার বেশি স্টিপার হয় তাহলে কি হবে বলেন তো? এলএম কার্ভটা যদি এখানে স্টিপার হতো তাহলে কি হতো? ইন্টারেস্ট রেট আরো ইন্টারেস্ট বেশি রেট হতো। যতখানি বাড়বে সেই তুলনায় হচ্ছে আউটপুট বেশি বাড়বে না। আর যদি এলএম কার্ভটা ফ্ল্যাটার হয় তাহলে কি হবে? এলএম কার্ভটা ফ্ল্যাটার হলে হচ্ছে কি ইন্টারেস্ট রেট অল্প বাড়ার কারণে দেখা যাবে যে আউটপুটের যে ইনক্রিমেন্টটা সেটা হচ্ছে গিয়ে হায়ার হচ্ছে। একই রকম ভাবে আইএস কার্ভের স্লোপের সাথেও এটা ডিপেন্ড করে। আইএস কার্ভ যত ফ্ল্যাট হবে তত কি হবে? ইন্টারেস্ট রেটের ইনক্রিমেন্টটা হচ্ছে গিয়ে হায়ার হবে, হাউএভার ইনকামের যে ইনক্রিমেন্টটা সেটা হচ্ছে গিয়ে বেশি হবে না। আবার আইএস কার্ভ যদি স্টিপার হয় তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে গিয়ে আমাদের ইন্টারেস্ট রেট অল্প একটুখানি বাড়ার কারণে দেখা যাবে যে ইনকাম বা আউটপুটটা হচ্ছে গিয়ে বেশি পরিমাণে বাড়ছে। হাউএভার দ্য মেইন থিং ইজ যে যখন হচ্ছে গিয়ে আমরা এই সমস্ত কিছু চিন্তা করব তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে অটোনোমাস স্পেন্ডিং এর যে পার্টটা সেটার সাথে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটেরও একটা আপনার নেগেটিভ রিলেশনশিপ আছে, সো আমরা ওটা বাড়ালে একই সাথে ইন্টারেস্ট রেটটাও হচ্ছে কি বেড়ে যাবে। দেখেন এখানে the resulting change in y is smaller than change in autonomous spending which is obvious due to the slope of LM curve, কারণ আমাদের LM কার্ভটা হচ্ছে কি পজিটিভলি স্লোপ। আচ্ছা, নেক্সট স্টেপে হচ্ছে কি আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা ডিরাইভ করছি। আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ এতদিন পর্যন্ত হচ্ছে গিয়ে জাস্ট ধরে নিয়েছি যে এটা হচ্ছে কি কম্বিনেশন অফ ইনকাম, আউটপুট বা হচ্ছে গিয়ে প্রাইস লেভেল। হাউএভার উই নেভার ট্রাই টু ডিরাইভ দ্য অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা তাহলে কোথা থেকে ডিরাইভ করা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আইএসআর এলএম কার্ভের যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলো আছে সেখান থেকে হচ্ছে কি ডিরাইভ করা হচ্ছে। সো দেখেন আমাদের দুইটা কার্ভ হচ্ছে কি আমরা নিচে নিচে ড্র করব, যেন হচ্ছে গিয়ে আমরা আইএসএলএম কার্ভের যেই ইকুইলিব্রিয়াম ইনকামের লেভেলটা আছে সেটা সরাসরি অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভে মুভ করতে পারি। অর্থাৎ আমরা এখানে হচ্ছে কি দুইটা লেভেল অফ আউটপুট জাস্ট ভার্টিক্যালি শিফট করছি ফ্রম এটা হচ্ছে গিয়ে আমাদের আইএসএলএম কার্ভের যে কম্বিনেশনটা সেটা সেখান থেকে হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেট ডিমান্ড স্ক্যাজুয়ালে। সো অ্যাগ্রিগেট ডিমান্ড স্ক্যাজুয়ালে আমরা E1 আর E2 এই দুইটা পয়েন্ট হচ্ছে গিয়ে মুভ করছি এবং তার সাথে রেলেভেন্ট যে প্রাইস লেভেল গুলো আছে, অর্থাৎ এই ইনকাম আউটপুটের সাথে রেলেভেন্ট যে প্রাইস লেভেল গুলো আছে সেগুলোকে আমরা একসাথে প্লট করছি ইন দ্য অ্যাগ্রিগেট ডিমান্ড স্ক্যাজুয়াল টু ডিরাইভ দ্য অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ ফর দ্য ইকোনমি। এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা এটা কিন্তু শুধুমাত্র হাউস হোল্ডের যে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ নট নেসেসারিলি, এটা হচ্ছে একই সাথে হচ্ছে পুরো ইকোনমির অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা। সো এই যে ম্যাক্রো ইকোনমিক্স এর অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ সেটা কোথা থেকে আসে? সেটা আসে হচ্ছে গিয়ে আইএস এবং এলএম কার্ভ থেকে। আইএস আর এলএম কার্ভটা কোনটা? আইএস কার্ভটা হচ্ছে গিয়ে গুডস মার্কেটের ইকুইলিব্রিয়াম এক্সপ্রেস করছে আর এলএম কার্ভটা হচ্ছে গিয়ে মানি মার্কেটের ইকুইলিব্রিয়াম লেভেলটা এক্সপ্রেস করছে। সো এডি কার্ভের উপরে E1 আর E2 যেই দুইটা পয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট লেভেল অফ আউটপুটের জন্য গুডস মার্কেট আর মানি মার্কেট সাইমালটেনিয়াসলি ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে, এরকম দুইটা পয়েন্ট ইন্ডিকেট করছে। The eddy schedule maps out the ISLM equilibrium holding autonomous spending and the nominal money supply constant. So আমাদের এখানে হচ্ছে কি autonomous spending টা যেটা এবং হচ্ছে money supply টা যেটা সেটা হচ্ছে কি আমরা ফিক্স ধরে নিয়েছি, allowing the prices to vary. So suppose prices increase from P1 to P2, then M by P decreases from MP1 to MP2. এখানে হচ্ছে আমাদের প্রাইস লেভেলটা যদি চেঞ্জ হয় তাহলে আমরা জানি যে রিয়েল মানি সাপ্লাইটা যেটা সেটাও চেঞ্জ হবে, তাই না? LM curve will decreases from LM1 to LM2. আর ইন্টারেস্ট রেট will increase from I1 to I2 এবং আউটপুটটা হচ্ছে কি ডিক্রিজ করবে ফ্রম Y1 টু Y2। অর্থাৎ আমাদের এলএম কার্ভটা কোন দিকে মুভ করছে? লেফটওয়ার্ড মুভ করছে। লেফটওয়ার্ড মুভ করার মানে কি? লেফটওয়ার্ড মুভ করার মানে হলো যে রিয়েল মানি সাপ্লাইয়ের ব্যালেন্সটা কমে যাচ্ছে। কমে যাওয়ার মানে হলো ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে এবং ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে তার সাথে আমরা জানি যে প্রাইস লেভেলেরও চেঞ্জ আসবে, অর্থাৎ প্রাইস লেভেল হচ্ছে কি বেড়ে যাবে। প্রাইস লেভেল বেড়ে গেলেই আমাদের রিয়েল মানি সাপ্লাইয়ের ব্যালেন্সটা
কমে যাবে, ঠিক আছে, which will indicate also the higher level of interest rate. So MP decreases from MP1 to MP2 এবং LM decreases from LM1 to LM2. Interest rates increase from I1 to I2 and decrease output from Y1 to Y2 corresponds to a lower point on AD. ঠিক আছে, লোয়ার পয়েন্টটা কোনটা? লোয়ার পয়েন্টটা হচ্ছে কি E1। তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে গুডস মার্কেটের ইকুইলিব্রিয়ামের জন্য হচ্ছে কি আইএস কার্ভের স্লোপটা ডিপেন্ড করে ইনকামের যে রেসপন্সিভনেস প্যারামিটার আছে এবং হচ্ছে ইন্টারেস্ট রেটের যে রেসপন্সিভনেস প্যারামিটার আছে সেগুলোর উপরে, এবং আপনার হচ্ছে পজিশনটা ডিপেন্ড করে অটোনোমাস স্পেন্ডিং এর যে প্যারামিটার গুলো আছে সেগুলোর উপরে। অন দ্য আদার হ্যান্ড আমরা মানি মার্কেটের ইকুইলিব্রিয়াম যে কার্ভটা এলএম কার্ভ ডিরাইভ করেছি, এলএম কার্ভের পজিশনটা যেটা সেটা হচ্ছে কি ডিপেন্ড করে কিসের উপরে? যদি আমাদের হচ্ছে মানি সাপ্লাই বাড়ে বা কমে সেটার সাথে হচ্ছে এলএম কার্ভটা লেফটওয়ার্ড অথবা রাইটওয়ার্ড মুভ করে। এবং একই সাথে আমরা যদি আইএসআর এলএম কার্ভটাকে প্লট করতে পারি তাহলে আমরা সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো পাবো যেখানে হচ্ছে আমাদের সাইমালটেনিয়াসলি মানি মার্কেট এবং গুডস মার্কেট ইকুইলিব্রিয়ামে থাকবে। সো সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলোকে আমরা যদি vertically transfer kori in a graph where in the horizontal axis we are considering income or output and the vertical axis we are considering the price level, then we can derive the aggregate demand schedule. Aggregate demand schedule is for the whole economy and it is downward sloping. It is downward sloping. So jodi lower level of equilibrium point আমরা reach করি তাহলে আমরা ধরে নিব যে চেঞ্জ কোথা থেকে আসছে, আমাদের এলএম কার্ভটা যেহেতু লেফটওয়ার্ড শিফট করছে, সো প্রাইস লেভেলের চেঞ্জের কারণে হচ্ছে কি আমাদের রিয়েল মানি সাপ্লাইয়ের যে ব্যালেন্সটা ছিল সেটা কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে এবং প্রাইস লেভেলও এখানে আমরা দেখতে পাচ্ছি যে হায়ার প্রাইস লেভেল, সো আমাদের ইনকাম ওর আউটপুটটা হচ্ছে গিয়ে কমে যাচ্ছে। So these are all the important things for this chapter. এই ডেরিভেশনটা লাগবে না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত হলেই হবে, 10:30 পর্যন্ত যেটুকু আছে সেটুকু হলেই হবে। জাস্ট লেট মি চেক আপনাদের বইয়ের আর কোনো কিছু এখানে আমি কভার করিনি এমন কিছু আছে কিনা। না, এই পর্যন্ত হলেই হবে। আপনাদের 11.5টা যেটা সেটা হচ্ছে কি অ্যাডিশনাল, ওইটা আর আমাদের লাগবে না। ওকে, সো নেক্সট উইকে হচ্ছে কি আমাদের এক্সাম। আপনারা কি এক্সামের ডিটেইলড গাইডলাইন পেয়েছেন? ম্যাম পেয়েছি একটু একটু, তবে আপনার কোর্সের জন্য আপনি যদি কোনো স্পেসিফিক গাইডলাইন দিতেন তাহলে ভালো হতো। আপনাদের জেনারেল গাইডলাইনটা একটু আগে আমার সাথে শেয়ার করেন। যে রুটিনটা দেয়া হয়েছিল সেই রুটিন অনুযায়ী তো আমরা 27 আওয়ার্স পাবো পরীক্ষার জন্য। কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। তবে আমাদের ট্যাক্স কোর্সের জন্য স্যার স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন উনি কিভাবে নেবেন, আর স্ট্যাট কোর্সের জন্য মোটামুটি স্যার বলছিলেন। আচ্ছা, আপনারা জেনারিক কোনো গাইডলাইন এখনো পাননি তাই তো? না, ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে কোনো কিছু দেয়া হয়নি যে আপনারা কিভাবে সাবমিট করবেন, অনলাইনে করবেন অথবা হচ্ছে গিয়ে হার্ড কপি সাবমিট করতে হবে কিনা, এই সম্পর্কে কোনো কিছু বলা হয়নি? না ম্যাম। ওকে, সো যদি সেটা হয় তাহলে আমি জাস্ট প্রিলিমিনারি কিছু আইডিয়া দিয়ে রাখি। আমি কোশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে আবার আমি আপনাদেরকে আপডেট করব যে কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হবে, আপনার অ্যান্সার কিভাবে করবেন। জাস্ট মিডিয়ামটা হবে হচ্ছে কি গুগল ক্লাসরুম। আমরা গুগল ক্লাসরুমের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব এই জন্য যে গুগল ক্লাসরুমে আপনারা সাবমিট করলে আমার জন্য ট্র্যাক করতে সুবিধা হয়। অন দ্য আদার হ্যান্ড ইমেইলে আমাকে যদি সাবমিট করেন তাহলে আমার যে প্রবলেমটা হয়, অনেক সময় দেখা যায় যে মানে প্রচুর ইমেল একসাথে আসার কারণে অনেক সময় আমার আমি ইমেল রিসিভ করতে পারি না, অথবা হচ্ছে গিয়ে আপনার কে দিল না সেটা আমি ট্র্যাক করতে পারি না। অ্যাজ এ রেজাল্ট আমি প্রেফার করব হচ্ছে আপনারা গুগল ক্লাসরুমে আপনাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা হচ্ছে গিয়ে সাবমিট করবেন এবং জিনিসটা অবশ্যই হ্যান্ড রিটেন হবে। হাউএভার আমি পুরো গাইডলাইন এবং হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কে যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো গুগল ক্লাসরুমে আপলোড করব।
আর সিলেবাস আমি দিয়েছি, যেহেতু এটা ওপেন বুক এক্সাম, আপনারা বাসায় সময় পাচ্ছেন, সো কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদের রেগুলার যেই মিড টার্মের কোয়েশ্চেন প্যাটার্ন হয় সেরকম হবে না, একটু ডিফারেন্ট হবে। সো এ ব্যাপারে ডিপার্টমেন্ট থেকে আমি জেনারিক গাইডলাইন এখনো পাইনি, সে কারণে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদেরকে কিছু বলেছে কিনা। ডিপার্টমেন্টের মিটিং এর পরে জেনারিক একটা গাইডলাইন আমাদেরকে দেওয়ার কথা, হয়তো বা আজকে বা কালকের মধ্যে আমরা পেয়ে যাব, পেয়ে গেলে আমি আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি। তার আগে আমি মানে জাস্ট কোনো কিছু বলতে চাই না, ইন্টারিম কোনো কিছু বলতে চাই না, আমি ফাইনালি আপনাদেরকে ক্লাসরুমে ইনফর্ম করব। ওকে, ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে যেহেতু আমাদের আমাদের কিন্তু সিলেবাসে আরো কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, আপনাদের সেকেন্ড ইয়ারের কি ডেট দিয়েছে বা কবে হবে সেরকম কোনো কিছু বলেছেন? না ম্যাম। বলেন, শুনতে পাচ্ছি না। আমাদের আর বাকি আছে হচ্ছে ইন্টারন্যাশনাল লিঙ্কেজেস, গ্রোথ এন্ড অ্যাকুমুলেশন, গ্রোথ এন্ড পলিসি। আমি আগে হচ্ছে একটু শুনে নেই, তারপরে আমি দেখবো যে যদি আপনাদের পুরো সিলেবাসটা, ফর এক্সাম্পল হচ্ছে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 14 পর্যন্ত সবকিছু হচ্ছে ফাইনালে ইনকর্পোরেট করা লাগে, সেই ক্ষেত্রে আমি হয়তো বা ফাইনাল সিলেবাস কিছুটা কমিয়ে দিব, অর্থাৎ আমাদের ইউজুয়ালি যেটা হয়। আর যদি আমাদের অপশন থাকে যে আমাদের হচ্ছে মিড টার্মের কিছু চ্যাপ্টার আমরা চাইলে বাদ দিতে পারবো, তাহলে আমার প্ল্যান হচ্ছে যে পাঁচটা করে চ্যাপ্টার হচ্ছে গিয়ে আমরা নিজে কভার করবো, করে বাকি চ্যাপ্টার গুলোর সাথে ফার্স্ট আর সেকেন্ড মিড থেকে কিছু চ্যাপ্টার আমরা একসাথে অ্যাড করে হচ্ছে গিয়ে ফাইনালে নিব। However, I also need to discuss with the other course teacher who is teaching the another section of your batch for the same course. So তার সাথে ডিসকাস করে এবং ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে এটা ডিটারমাইন করবো, সেটা পরের জন্য। ফর দ্য টাইম বিং এখন যেহেতু আমাদের আর 3টা চ্যাপ্টার আছে, আমি হচ্ছে গিয়ে এক্সামের পরে পরে হচ্ছে গিয়ে আবার নতুন করে ক্লাসের স্কেডিউল দিয়ে ক্লাস এই 3টা চ্যাপ্টার শেষ করব। এই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হলো যে আপনাদের যে অ্যাসাইনমেন্টের গ্রুপগুলো আপনারা করেছেন, গ্রুপ ওয়াইজ টপিক সিলেক্ট করবেন। অ্যাসাইনমেন্টের আমরা প্রিলিমিনারি একটা আইডিয়া পেয়েছি যে কিভাবে আমরা কাজ করব। আমাদের 2টা ভ্যারিয়েবল লাগবে, আমরা সেটা দিয়ে একটা সিম্পল রিগ্রেশন মডেল হচ্ছে গিয়ে রান করব। সো আমাদের 2টা ভ্যারিয়েবল লাগবে, একটা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আপনারা এমন ভাবে টপিকটা চুজ করবেন যেন ম্যাক্রো ইকোনমিক্স এর 2টা ভ্যারিয়েবল হয় যারা হচ্ছে গিয়ে রিলেটেড, অর্থাৎ 2টা ভ্যারিয়েবলের মধ্যে লিংক আছে। এমন কোনো ভ্যারিয়েবল চুজ করবেন না যেটা একটার সাথে অন্যটার কোনো সম্পর্ক নাই। এই ক্ষেত্রে আপনাদের কয়েকটা গ্রুপের ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক হতে পারে, হাউএভার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট 2টা ভ্যারিয়েবলই সেম হবে না। ঠিক আছে, সো আপনারা ওটা মাথায় রেখে আগে থেকেই চিন্তা ভাবনা করেন। জিডিপি, ইনকাম, এটা হচ্ছে গিয়ে খুবই কমন। আপনারা একটুখানি যেগুলো হচ্ছে গিয়ে নট ভেরি ভেরি কমন এরকম কিছু ভ্যারিয়েবল যদি পিক আপ করতে পারেন, that will add some extra advantage for you. সো একটুখানি চিন্তা ভাবনা করেন যে কি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চান। চিন্তা করে আমাকে হচ্ছে গিয়ে জানাবেন যে আপনারা ডিসাইড করেছেন কিনা। ডিসাইড করলে আমি হচ্ছে টপিক গুলো ফাইনালাইজ করবো। আপনারা আমাকে সাবমিট করার পরে তারপরে আমি একসাথে সবগুলো টপিক ফাইনাল করে হচ্ছে গিয়ে গ্রুপ লিস্ট আপনাদের কাছে আবার রিটার্ন করবো। ঠিক আছে, আর আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাকাউন্ট নাই এমন কি কেউ আছেন? গুগল ক্লাসরুমে অ্যাক্সেস করতে পারেন না, বা গুগল ক্লাসরুমে আমার যে ক্লাসরুমটা আছে সেখানে আপনারা স্টুডেন্ট হিসেবে নেই, এরকম কি কেউ আছে আপনাদের মধ্যে? ম্যাম ক্লাস কোডটা দিয়ে দিলে আসলে ভালো হইতো, অনেকে মাঝে মাঝে চায় তো। ক্লাস কোড দিয়ে না আপনারা জয়েন করতে হয়তো বা পারবেন না, তার কারণ এখানে যেটা প্রবলেমটা হয় ক্লাস কোড দিয়ে জয়েন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ক্লাস কোড দিয়ে জয়েন করতে গেলে আপনাদের অ্যাকাউন্টটাও মানে জিসুটার হওয়া লাগতো। হাউএভার আপনাদের যেহেতু গেস্ট হিসেবে থাকে, সো আমার কাছ থেকে ইনভিটেশনটা পাওয়ার পরে জয়েন করলে আপনাদের জন্য সুবিধা হয়। আবার
যদি আমি কোড দেই, কোড দিয়ে সবসময় দেখা যায় যে জয়েন করা যায় না। সো ইনভিটেশন পাইনি এমন যদি কেউ থাকে, আপনারা আপনাদের গ্রুপে একটু নোটিফাই করেন আমার সাথে, যেন এক্সামের আগে অবশ্যই যোগাযোগ করেন। কারণ আমি কিন্তু ইমেইলে নিব না। আপনাদের প্রায় অনেকজন স্টুডেন্ট, এতজন স্টুডেন্টের জন্য আমি যদি ইমেইলে নিতে যাই, আমার ইনবক্স ওভারফ্লো করে আমি এগুলো রিসিভ করতে পারবো না, অ্যাজ আ রেজাল্ট ঝামেলা হয়ে যাবে। সো ক্লাসরুমে আপনারা অ্যাসাইনমেন্ট ফোল্ডারে যাতে আপলোড করতে পারেন সেই ব্যবস্থাটুকু করে তারপরে হচ্ছে গিয়ে এক্সাম দিবেন। আপনারা অনেকদিন ধরে ক্লাস করছেন অনলাইনে, সো এটা খুবই মিনিমাম টাইপের একটা নলেজ আপনাদের জানার কথা যে কিভাবে কি করতে হয়। যদি কারোর ইনভিটেশন না থাকে তাহলে তাকে বলবেন যে আমার সাথে যোগাযোগ করতে, আমি তাকে আবার আলাদাভাবে ইনভাইট পাঠাবো। অনেক সময় দেখা যায় ইমেল আইডি ভুল থাকার কারণে ইমেলটা যায় না, বা এরকম যদি কোনো প্রবলেম কেউ ফেস করে থাকে তাহলে আমাকে জানাতে বলবেন। হাউএভার আমি প্রেফার করব যে যদি সিআর এর থ্রুতে আপনারা যোগাযোগ করেন, ইন্ডিভিজুয়ালি ইমেল না করে। যদি এমন থাকে যে কয়েকজনের সমস্যা আছে তাহলে তারা সবাই একসাথে করে সিআর এর সাথে কন্টাক্ট করলো, সিআর হচ্ছে গিয়ে আমার সাথে যোগাযোগ করলো। ওকে, ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে যে সিআর যখন আমার সাথে যোগাযোগ করবেন আমাকে ইমেইল করবেন, যদি দরকার হয় তাহলে পরে হচ্ছে গিয়ে আমি আবার আলাদাভাবে আপনাদের সাথে কমিউনিকেট করব যে আমি কাউকে অ্যাড করতে পারছি না বা কেউ ইনভিটেশন পাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি পার্সোনালি পরে যোগাযোগ করব। However, when you want to let me know through your class representative. Okay then, we want to end our class here. আমাদের আর 3টা চ্যাপ্টার বাকি আছে। আমাদের সেকেন্ড মিডের ইয়ারটা টাইমটা কখন হবে, প্রবাবল টাইমটা জেনে ওই 3টা চ্যাপ্টার আমি হচ্ছে গিয়ে পরে আবার আলাদাভাবে স্কেজুল করে দিব যে কবে কবে নিব। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম